স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের পেপার 1 এর পিওয়াইকিউজ আমরা ডিসকাস করব। ওকে, আর 2015 থেকে 2024 অর্থাৎ গত বছরে যে এক্সাম হয়েছে সেই অবধি আমরা পিওয়াইকিউ সিরিজ শুরু করেছি। ওকে, অলরেডি ডিসকাস করা হয়ে গেছে 2015 পুরো কোয়েশ্চেন সেট। ওকে, অর্থাৎ 50টি কোয়েশ্চেন্সই আমাদের ডিসকাস কমপ্লিট হয়েছে। যদি তোমরা ভিডিও না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন চেক করো, প্লে লিস্ট লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, সেখান থেকে দেখো এবং পরপর ভিডিওগুলো এতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে কোয়েশ্চেন সেটটি আলোচনা করব এটা হবে 2017 পেপার। ওকে, একেবারে প্রথম থেকে পরপর কোয়েশ্চেন্স গুলো ডিসকাস করা হবে উইথ ডিটেল এক্সপ্লেনেশন। ওকে, একবার এই ভিডিওটি শেষ অবধি দেখবে। কোয়েশ্চেন 6 থেকে শুরু করছি। ওকে, বাট কোয়েশ্চেন 1 থেকে 5 যেহেতু কম্প্রিহেনশন ছিল সেই জন্য এটাকে আমরা স্কিপ করে ডাইরেক্ট কোয়েশ্চেন্স গুলোতে আসছি। দেখো কি বলেছে প্রশ্নে, অ্যাচিভমেন্ট টেস্ট, অবজারভেশন, ইন্টারভিউ এন্ড কোয়েশ্চেনিয়ার্স আর প্রসিডিউরস অফ অবজারভেশন, অ্যাচিভমেন্ট টেস্ট, ইন্টারভিউ, কোয়েশ্চেনিয়ার থ্রু থেকে আমরা অ্যাকচুয়ালি কি প্রসিডিউর করতে পারি না, এর থ্রু থেকে আমরা অবজারভেশন বা ইন্টারভিউ বলো বা অ্যাচিভমেন্ট টেস্ট বলো, এর থ্রু থেকে আমরা ডেফিনেটলি অ্যাসেসমেন্ট করতে পারবো। ঠিক আছে, অ্যাসেসমেন্টের প্রসিডিউর হচ্ছে যা এগুলো টুলগুলো মেনশন রয়েছে। ওকে, এক্সপ্লেনেশন দেখো, অ্যাসেসমেন্ট হচ্ছে একটি ব্রডার টার্ম যার দ্বারা ভেরিয়াস প্রসেসকে থ্রু থেকে আমরা করতে পারি। ঠিক আছে, যেমন অ্যাচিভমেন্ট টেস্ট নিতে পারি বা অবজারভেশন করতে পারি কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টকে, ইন্টারভিউজ এর থ্রু থেকে করতে পারি বা কোয়েশ্চেন সেটস এর থ্রু থেকে তাকে আমরা ফিল আপ করতে বললাম কিছু কোয়েশ্চেন্স দিয়ে। ঠিক আছে, তো এগুলোর থ্রু থেকে আমরা ইনফরমেশন গেদার করতে পারি একজন লার্নারের। ঠিক আছে, তার নলেজ, স্কিলস, অ্যাটিটিউড, পারফরমেন্স এগুলোর উপরে বেস্ড করে ইনফরমেশন গেদার করতে পারি এই টুলস গুলোর হেল্প নিয়ে। ঠিক আছে, আশা করছি কোয়েশ্চেন্স বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে দ্য বেসিক গোল অফ টিচিং ইজ টু এনাবেল দ্য লার্নার্স ফর। ঠিক আছে, লার্নারের কোন বেসিক গোল আমরা টিচিং এর থ্রু থেকে এনাবেল করি। ঠিক আছে, টিচিং এর থ্রু থেকে একজন লার্নারকে আমরা বুস্ট করি কিসের দিকে না, সে তারা কি করে কিভাবে শিখবে। ঠিক আছে, কিভাবে শিখবে, হাউ টু লার্ন, এটাতে আমরা ফোকাস করে টিচিং এটাতে ফোকাস করে। ওকে, হাউ টু লার্ন, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, এক্সপ্লেনেশন দেখো, এখানে টিচিং এর যে ফান্ডামেন্টাল গোল হচ্ছে, ঠিক আছে, যা লার্নারের স্কিল এবং স্ট্র্যাটেজিসকে ফুলফিল করবে। ওকে, এবং ইন্ডিপেন্ডেন্ট এন্ড লাইফ লং লার্নিং এ তাকে হেল্প করবে। ওকে, রাদার দেন জাস্ট ফোকাসিং হোয়াট টু লার্ন, নট অনলি যে শুধুমাত্র কি পড়বে সেটা ডিসাইড করছে। টিচিং এর থ্রু থেকে লাইফ লং টিচিং হয়ে থাকে, তার মানে অবশ্যই টিচিং কি করবে, তার ফান্ডামেন্টাল গোল হবে কিনা হাউ টু লার্ন। ঠিক আছে, যা ফোকাস করে থাকে স্টুডেন্টের অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি, ঠিক আছে, বা ক্রিটিক্যাল থিঙ্কিং কে বা নলেজ একোয়ারিং এর তার পুরো হোল প্রসেসকে। ঠিক আছে, থ্রু আউট লাইফ। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং মেথড অফ টিচিং ডাজ নট ইনভলভ লার্নিং বাই ডুইং। এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশনগুলোর মধ্যে কোন অপশনটি নয় যা ফোকাস করে থাকে কিনা লার্নিং বাই ডুইং কে। ঠিক আছে, মানে কি, লার্নিং বাই ডুইং সেগুলোই হবে যেগুলো লার্নার সেন্টার্ড মেথড হবে। ওকে, মানে যেখানে লার্নারের বেশি রোল থাকবে এবং টিচার সেখানে সাপোর্টিভ রোল প্লে করবে, সেগুলো সাধারণত লার্নিং বাই ডুইং হয়, যেখানে স্টুডেন্টরা বেশি এঙ্গেজ থাকে। বাট এখানে কোন এরকম মেথড রয়েছে যেখানে বোঝাচ্ছে যে লার্নার কি না লার্নিং বাই ডুইং এ ফোকাস করছে না, ডেফিনেটলি ডেমনস্ট্রেশন মেথডে এটা আমরা দেখছি। ডেমনস্ট্রেশন মেথডে স্টুডেন্টরা কি লেস অ্যাক্টিভই হয়ে থাকে, এখানে টিচার হচ্ছেন প্রাইমারি রোল প্লে করবে। ঠিক আছে, বিকজ এটা হচ্ছে টিচার সেন্টার্ড মেথড। কারণ ডেমনস্ট্রেশন মানে হচ্ছে প্রথমে কোন একটা পার্টিকুলার ইভেন্টস, ঠিক আছে, সেটা কিভাবে হচ্ছে টিচার আগে দেখাবেন, সেটার উপরে ডেমনস্ট্রেশন করবেন, তারপরে স্টুডেন্টরা বুঝবে, তারপরে গিয়ে ইন্টারাকশন করতে পারবে। ঠিক আছে, তো এটা টিচার সেন্টার মেথড হবে এবং এখানে লার্নিং বাই ডুইং দেখা যায় না। ঠিক আছে, এটা একটা ডেমনস্ট্রেশন মাধ্যমে স্টুডেন্টদেরকে প্রথমে বোঝানো হচ্ছে। ওকে, বিষয় একটা বা টপিক একটা, ঠিক আছে, বিশেষ করে সায়েন্স বা ম্যাথসের এক্সপেরিমেন্টাল বেস সাবজেক্ট, সেখানে ডেমনস্ট্রেশন মেথড কাজে লাগবে। ঠিক আছে, অপশন নাম্বার 3 হবে যা লার্নিং বাই ডুইং কি ফোকাস করছে না। বাকি হিউরিস্টিক মেথড, প্রজেক্ট মেথড, ডিসকভারি বেসড মেথড এগুলো লার্নিং বাই ডুইং কে ফোকাস করে থাকে। ওকে, আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো, ম্যাচ করতে হবে লিস্ট 1 এন্ড লিস্ট 2 রয়েছে। ওকে, দেখো
এ তে রয়েছে পেডাগোগি। পেডাগোগি মানে কি? টিচিং অফ চিলড্রেন, ঠিক আছে, চিলড্রেনদের টিচিং এর যে মেথড এটাকে পেডাগোগি বলে। ওকে, তাহলে এ চলে আসছে, চারের সঙ্গে ম্যাচ, চারের সঙ্গে ম্যাচ হচ্ছে, এখন দুটো অপশন রয়েছে বাকি। এরপর দেখো বি তে রয়েছে ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং এর থ্রু থেকে কি হবে? এটা চলে আসবে হচ্ছে মাল্টি সেন্সরি এক্সপেরিয়েন্স। ওকে, ভিডিও যখন কনফারেন্সিং এর থ্রু থেকে কোনো কিছু দেখছো, সেখানে ভিজুয়াল প্লাস হচ্ছে অডিটরি দুটোই থাকছে। ওকে, তাহলে এটা মাল্টি সেন্সরি একটা এক্সপেরিয়েন্স হয় ভিডিও কনফারেন্সিং এর থ্রু থেকে। তাহলে 3 হবে বি এর সঙ্গে, তাহলে বি এর সঙ্গে 3 রয়েছে অপশন বি। দ্যাট মিন্স অপশন বি এখানে তোমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, বাকিগুলো এবার দেখো। কনস্ট্রাকটিভিস্ট থিওরি, কনস্ট্রাকটিভিস্ট থিওরি তে কি বলা হয়? এক্সপেরিমেন্টাল লার্নিং এর কথা বলে। ওকে, ডিসকভারি লার্নিং হচ্ছে জেরম ব্রুনার্স। ওকে, এটা চলে আসবে তাহলে এখানে এই অ্যাকর্ডিংলি। কনস্ট্রাকটিভিস্ট থিওরি কি বলছে? কনস্ট্রাকটিভিস্ট থিওরি এক্সপেরিমেন্টাল বেসড লার্নিং এর কথা বলে, ঠিক আছে, যেখানে কিছু না কিছু ক্রিয়েটিভিটি থাকবে। ওকে, আর এখানে হচ্ছে ডিসকভারি বেসড লার্নিং, জেরম ব্রুনার্স হচ্ছে তিনি থিওরি দিয়েছেন, যে থিওরি হচ্ছে স্পাইরাল কারিকুলাম। এবং স্পাইরাল কারিকুলাম সেখানে এটাই বলে যে প্রত্যেকবার যখন রিভিজিট হবে একটি পার্টিকুলার টপিক, সেই টপিকে রিভিজিটের সময় নিউ কিছু অ্যাড করতে হবে, আর সেইভাবেই ডেপথ ইনক্রিজ করতে হবে সেই টপিকের, ঠিক আছে। স্পাইরাল কারিকুলাম থিওরিতে এটাই বলা হয়ে থাকে, এবং এটা ডিসকভারি বেসড লার্নিং এর উপর বেস্ড করে তিনি থিওরিটি দিয়েছেন। ওকে, অপশন 2 বা বি কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে আউট অফ দ্য ফলোইং হুইচ অ্যাকশন টেক্স প্রিসিডেন্স ওভার আদার বাই রিসার্চার্স। ওকে, এখানে নিচের যে চারটে অপশন আছে, এখানে রিসার্চার সব থেকে আগে কোন কাজটি করে? ডেফিনেটলি এখানে যেগুলো মেনশন আছে তার মধ্যে লিটারেচার রিভিউ সব থেকে আগে রিসার্চার করে থাকবেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, কোয়ান্টিটেটিভ রিসার্চ ইজ নরমাল। কোয়ান্টিটেটিভ রিসার্চ সাধারণত কেমন হয়? ঠিক আছে, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অলওয়েজ কি হয় না, থিওরি টেস্টিং বেসড। ওকে, অলরেডি যা এস্টাবলিশড প্রিন্সিপালস বা থিওরিজ রয়েছে সেগুলোকে আবার পুনরায় কোয়ান্টিটেটিভ রিসার্চ কি করে ভেরিফাই করে বা টেস্ট করে থাকে। তো ডেফিনেটলি কোয়েশ্চেন নাম্বার 11 এর কারেক্ট অ্যান্সার হলো অপশন 1। ওকে, ডিডাকটিভ বেসড হয়ে থাকে এবং থিওরি টেস্ট বেসড হয়ে থাকে কোয়ান্টিটেটিভ রিসার্চ। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট মেজার ফর কন্ডাক্টিং রিসার্চ ইন অ্যান এথিক্যাল ম্যানার। এখানে চারটে যে অপশন মেনশন আছে, এখানে বলতে হবে এথিক্যাল ম্যানার্স কন্টিনিউ করতে বা এথিক্যাল ম্যানার্সে রিসার্চ করতে হলে ডেটার কনফিডেন্সিয়ালিটি, ঠিক আছে, অপশন নাম্বার 1 অবশ্যই সবসময় ডেটার কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে, ঠিক আছে। অপশন 1 কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নে বলেছে অ্যাকশন রিসার্চ কি রকম হয়? অ্যাকশন রিসার্চ হচ্ছে প্র্যাকটিশনার্স রিসার্চ। ওকে, এভরিওয়ান কি করছে না, অ্যাকশন রিসার্চ করছে। যেই যে কোনো কিছু প্রবলেম ফেস করছে সেটাকে থিঙ্ক করছে যে হাউ টু সলভ, কিভাবে এটা সলভ করা যাবে। তো ইমিডিয়েট যখন সলিউশন করা হয়ে থাকে কোনো একটি প্রবলেমের, তার মানে সেটা অ্যাকশন রিসার্চের মধ্যে আসে, ঠিক আছে। তো যারাই প্রবলেম ফেস করে মানে প্র্যাকটিশনার, সেই অ্যাকচুয়ালি করে থাকবে অ্যাকশন রিসার্চ। ওকে, অ্যাকশন রিসার্চ ইজ বাই দ্য প্র্যাকটিশনার অ্যান্ড ফর দ্য প্র্যাকটিশনার, মানে প্র্যাকটিশনারের নিজের জন্যই যে প্রবলেমগুলো হচ্ছে তার জন্যই এই অ্যাকশন রিসার্চ করে সেই প্রবলেমগুলোকে ইমিডিয়েট সলভ করে থাকে। ওকে, দেখো নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে, ইন এ স্টাডি এ রিসার্চার ইউজড ইনটেক্ট ক্লাসরুমস। ওকে, একটি ক্লাসরুম নিচ্ছে একজন রিসার্চার এবং সেখানে এক্সপেরিমেন্টাল অ্যান্ড কন্ট্রোল গ্রুপ এমপ্লয় করেছে সেই ক্লাসরুম থেকে। তাহলে এটাকে কোন রিসার্চ ডিজাইন বলবে? দেখো, এটা কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ হয়ে যাবে, কারণ এখানে অনলি দুটো গ্রুপ রয়েছে, এক্সপেরিমেন্টাল গ্রুপ আর কন্ট্রোল গ্রুপ আছে। এখানে র্যান্ডম অ্যাসাইনমেন্ট থাকছে না, ঠিক আছে। প্রপার বা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চে কি হয় না, সেখানে তিনটে থাকবে, প্রথমে র্যান্ডম অ্যাসাইনমেন্ট হবে, তারপর হচ্ছে র্যান্ডম অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ এন্ড কন্ট্রোল গ্রুপ। তিনটেই যখন থাকে সেটা ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ হয়। ওকে, এটা হয়ে যাবে অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট দেখো, in writing research report, arranging the following in order and indicate your answer by selecting the correct code. ওকে, চারটি এখানে পয়েন্ট রয়েছে এবং এগুলোকে অ্যারেঞ্জ করতে হবে রিসার্চ রিপোর্টে, এগুলোকে কিভাবে লেখা হবে। তো সব থেকে প্রথমে এখানে কি আসবে বলো? এখানে যেগুলো মেনশন আছে তার থেকে সব থেকে প্রথমে কি আসবে?
ইমপ্লিকেশন এটাও আগে আসতে পারে না, ঠিক আছে। তাহলে এখানে সব থেকে এখানে যেগুলো মেনশন হয়েছে তার মধ্যে আগে রেজাল্ট, রেজাল্টের পরে কনক্লুশন, ঠিক আছে, তার মানে 4। ওকে, তারপরে কনক্লুশনের পরে কি দেওয়া হয়, ইমপ্লিকেশন কি, পুরো স্টাডিটার ইমপ্লিকেশন কি, ঠিক আছে, মানে ব্যবহারযোগ্যতা কি আছে, তারপরে গিয়ে সাজেশন দেওয়া হয়, ঠিক আছে, যে আরো ফার্দার কি কি কাজ করা যাবে। তাহলে এই হচ্ছে অ্যারেঞ্জ, অপশন নাম্বার বি তে রয়েছে। ওকে, নেক্সট দেখো, এখানে ম্যাচ করতে হবে প্রাইমারি সোর্স অফ ডেটা আর লিস্ট 2 তে যা রয়েছে এর সঙ্গে ম্যাচ করতে হবে। কেস স্টাডি আছে, পার্টিসিপেন্ট অবজারভেশন আছে, ফোরশেডোয়েড প্রবলেম রয়েছে। ওকে, প্রাইমারি সোর্স অফ ডেটা এটা সবসময় আমরা রিসার্চ টুলস দিয়ে কালেক্ট করতে পারবো। ওকে, অন হ্যান্ড যে ডেটাগুলো হয় বা ফিল্ড অবজারভেশনের থ্রু থেকে যে ডেটাগুলো আসে সেগুলোই হচ্ছে প্রাইমারি ডেটা। রিসার্চার যেগুলোকে নিজে ক্রিয়েট করেছে যে ডেটাগুলোকে, তো এটার জন্য কি লাগবে, রিসার্চ টুলস লাগবে কালেক্ট করার জন্য, যেমন কোয়েশ্চেন শেয়ার হতে পারে, ইন্টারভিউ হতে পারে, ঠিক আছে, এনিথিং এভাবে। ওকে, তাহলে এ হচ্ছে 4 এর সঙ্গে ম্যাচ করছে, এরকম অপশন একটি রয়েছে, অপশন নাম্বার তার মানে বি কারেক্ট অ্যান্সার হবে। বাকিগুলো একবার দেখে নাও। কেস স্টাডি, কেস স্টাডি হচ্ছে মাইনিউটস অফ মিটিং, ঠিক আছে, এটা চলে আসবে এখানে কেস স্টাডিতে, যেখানে ইন ডেপথ স্টাডি হচ্ছে, তাহলে থ্রু সেটা কি হবে, ফিল্ড ইনভেস্টিগেশন প্লাস হচ্ছে মিটিং বারবার, ওকে, প্রয়োজন। নেক্সট হচ্ছে পার্টিসিপেশন, পার্টিসিপেন্ট অবজারভেশন, এটা আসছে এথনোগ্রাফিক স্টাডিতে, পার্টিসিপেন্ট অবজারভেশন এখানে আমরা দেখবো, ঠিক আছে। অন স্পট গিয়ে যে এথনোগ্রাফি মানে হচ্ছে হিউম্যান রিলেটেড স্টাডি, যেখানে হিউম্যান রিলেটেড স্টাডি করতে হলে পার্টিসিপেন্টসকে তাদের সঙ্গে গিয়ে মিশে থাকতে হবে এবং তাদের আচার ব্যবহার জানতে হবে, ঠিক আছে। এইভাবে যে স্টাডি হয় সেটা হচ্ছে এথনোগ্রাফিক স্টাডি, আর এটা পার্টিসিপেন্ট অবজারভেশনের থ্রু থেকেই হয়। ফোরশেডোয়েড প্রবলেম এখানে আমরা দেখবো হচ্ছে ডেসক্রিপটিভ মেথডের ক্ষেত্রে। ওকে, অপশন নাম্বার চলে এলো বি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 17, কি বলা হয়েছে, বেঙ্গল গেজেট দ্য ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড ইন 1780 বাই জেমস অগাস্ট হিকি। ওকে, এটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন দেখো, প্রসার ভারতী ইজ অলসো নোন এজ, প্রসার ভারতীকে আর কি নামে জানা যায়, তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ব্রডকাস্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এক্সপ্লেনেশন, প্রসার ভারতী ইজ দ্য পাবলিক ব্রডকাস্টিং এজেন্সি অফ ইন্ডিয়া and also known as the Broadcasting Corporation of India. It operates All India Radio and Doordarshan. Okay, এটা আরো অপারেটস করে কি না, অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, which of the following skills has the largest share in communication time in educational institution? ওকে, এডুকেশনাল ইনস্টিটিউশনে কোন এখানে কমিউনিকেশন আমরা দেখি বেশিরভাগ, ঠিক আছে, যা কি করছে না স্কিল শেয়ার করতে হেল্প করছে। এই ক্ষেত্রে আমরা দেখি সব থেকে বেশি লিসনিং হয়, ঠিক আছে, ইনস্টিটিউশন এডুকেশনাল ইনস্টিটিউশনে তো লিসনিংটা বেশি হয়। ওকে, মানে শোনা, স্টুডেন্টরা শুনছে বেশিরভাগ সময়, ওকে, অবজার্ভ করছে, এভাবে স্কিল অ্যাডপ্ট করছে, তো এটা এখানে আসবে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রিন্সিপাল অফ এফেক্টিভ কমিউনিকেশন, এফেক্টিভ কমিউনিকেশনের প্রিন্সিপাল নয় এরকম 4টে অপশনের মধ্যে কোনটি রয়েছে, এর কারেক্ট অ্যান্সার চলে আসবে অপশন নাম্বার সি। 9 হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটা ঠিক আছে, ওয়ান ওয়ে ট্রান্সফার অফ ইনফরমেশন, এটা এফেক্টিভ হয় না, লেস এফেক্টিভ হয়, ঠিক আছে, যেখানে টু ওয়ে হবে কমিউনিকেশন, বোথ সেন্ডার এন্ড রিসিভারের মধ্যে যখন এক্সচেঞ্জ হবে ইনফরমেশন, দ্যাট মিন্স এটা এফেক্টিভ কমিউনিকেশনের মধ্যে আমরা কনসিডার করব, ঠিক আছে। ওয়ান ওয়ে কমিউনিকেশন লেস এফেক্টিভ সাধারণত হয়ে থাকে, বাকিগুলো সবগুলোই হবে। ওকে, Question number 21. Communicating with the spirits and ancestor is termed as. তো কমিউনিকেশন যখন করা হয় স্পিরিটস অ্যান্ড অ্যানসেস্টার মানে পূর্বপুরুষ যারা তাদের সঙ্গে যখন আমরা কিছু বার্তালাপ করছি তখন এই ধরনের কমিউনিকেশনকে বলা হয় ট্রান্সপার্সোনাল কমিউনিকেশন, অপশন নাম্বার বি হবে এর কারেক্ট অ্যান্সার। তবে প্রত্যেকটা যে অপশন গিভেন রয়েছে এখানে সেগুলো কিন্তু আমরা ডিটেলসে জানবো এবং তার জন্য এক্সপ্লেনেশন ভালো করে দেখো এবং বুঝো, এবং এইভাবেই প্রত্যেকটি প্রশ্নকে উইথ এক্সপ্লেনেশন আমরা সলভ করব। ওকে, দেখো ট্রান্সপার্সোনাল কমিউনিকেশন বলতে কি বোঝায়, যে কমিউনিকেশন ফোকাস করছে কমিউনিকেশন উইথ স্পিরিটস অর এন্টিটিজ বিয়ন্ড দ্য সেলফ। ওকে, স্পিরিটস মানে কি বিয়ন্ড দ্য সেলফ, যে এন্টিটিজের সঙ্গে কমিউনিকেশন করা,
তাকে ট্রান্সপার্সোনাল কমিউনিকেশন বলে। এখানে অ্যানসেস্টর হতে পারে, ঠিক আছে, মানে আমাদের পূর্বপুরুষ যারা, তাদের সঙ্গে কিছু আমরা কমিউনিকেট করছি, বা তাদের যে বার্তা সেটাকে ক্যারি অন করছি, বা তাদের যে রিচুয়ালস, তাদের যে রিলিজিয়াস বা মাইথোলজিক্যাল যে কন্টেক্ট, সেগুলোকে আমরা বিয়ার করছি। তো এগুলো হচ্ছে আমাদের কি না ট্রান্সপার্সোনাল কমিউনিকেশন। এখানে দেখো আরো অপশন রয়েছে, ইন্ট্রাপার্সোনাল অ্যান্ড স্পিরিচুয়াল কমিউনিকেশন। দুটো বিষয়ে একই। ওকে, স্পিরিচুয়াল বা ইন্ট্রাপার্সোনাল হচ্ছে যখন উইদিন ওয়ান সেলফ কমিউনিকেশন করা, ঠিক আছে, যেমন প্রেয়ার বা মেডিটেশন, এগুলো যখন করছি তো এগুলোকে বলা হয় ট্রান্সপার্সোনাল বা স্পিরিচুয়াল কমিউনিকেশন। ফেস টু ফেস কমিউনিকেশন বলতে কি বোঝায়? ফেস টু ফেস কমিউনিকেশন হচ্ছে সেই ধরনের কমিউনিকেশন যেখানে ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকছে এবং ফিজিক্যাল প্রেজেন্সে থেকে বোথ সেন্ডার এন্ড রিসিভার কমিউনিকেশন করছে। ওকে, এটাকে বলা হয় ফেস টু ফেস কমিউনিকেশন। ওকে, এই ধরনের কমিউনিকেশনকে ইন পার্সন অর পার্সোনাল কমিউনিকেশনও বলা হয়, কারণ এখানে দুজন ব্যক্তি কিন্তু ফেস টু ফেস থাকছে, দুই বা তার বেশিও হতে পারে। ওকে ওকে, আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো কোয়েশ্চেন নাম্বার 22 কি বলা হয়েছে? দ্য পায়োনিয়ার অফ দ্য সাইলেন্ট ফিচার্স ফিল্ম ইন ইন্ডিয়া ওয়াজ। ওকে, ইন্ডিয়ান ফিল্মের পায়োনিয়ার কাকে বলা হয়? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, জি ফালকে। ওকে, এক্সপ্লেনেশন দেখো এবং আরো কিছু ইনফরমেশন দেখে নাও। Dada Saheb Phalke is regarded as the pioneer of Indian cinema because he made India's film silent feature film. Okay, Raja Harishchandra in 1913 এই সময় তিনি সাইলেন্ট ফিচার ফিল্ম তৈরি করেন প্রথম ইন্ডিয়াতে, এবং এই জন্যই তাকে কি বলা হয় না পায়োনিয়ার বলা হয় ইন্ডিয়ান সিনেমা। ওকে, he is often called father of Indian cinema, okay, for his contribution to the early development of filmmaking in India. ওকে, কারণ সব থেকে আগে শুরু করেছিলেন সিনেমা তৈরি করা, তার জন্যই কি বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা। মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, একটি রিজনিং থেকে প্রশ্ন রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 23 কি বলা হয়েছে? ইন এ সার্টেন কোড 367 এর মানে হচ্ছে ব্লু কলার কার। ওকে, এবং একই রকম 694 এর মানে হচ্ছে গ্রিন কালার ফ্যান। 356 মানে হচ্ছে হোয়াইট কালার কার। এভাবে রয়েছে। তাহলে এখানে বলা হয়েছে হোয়াট ডিজিট ইন দ্যাট কোড মিনস গ্রিন। তাহলে এখানে গ্রিন বলতে কোন নাম্বারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে? তাহলে দেখো গ্রিন কোথায় কোথায় রয়েছে। গ্রিন এখানে রয়েছে, আর কোথাও কি রয়েছে? আর কোথাও নেই। তার মানে এখানেই গ্রিনের কোড থাকবে ডেফিনেটলি। দেখো কালার তিন জায়গায় রয়েছে, তাহলে তিনটে লাইনেই কমন রয়েছে এরকম। নাম্বার কি রয়েছে? 6 রয়েছে তিন জায়গায় কমন, 6 তার মানে হবে না। ওকে, এরপরে দেখো, এরপরে এখানে কি রয়েছে? তাহলে 6 হচ্ছে না। এখন বাকি থাকলো গ্রিন আর ফ্যান, এই দুটো, বাট এই দুটো ওয়ার্ড আর কোথাও কিন্তু নেই। গ্রিন অ্যান্ড ফ্যান কোথাও রয়েছে কি? নেই। তার মানে হয়তো এখান থেকে 4 বা 9 যে কোনো একটা গ্রিনের কি কোড হবে। তার অপশন নাম্বার হয়ে যাবে বি। এখান থেকে তোমরা এক্স্যাক্টলি বলতে পারছি না 9 বা 4 কোনটি গ্রিনের কোড, ঠিক আছে, সেই জন্য অপশন নাম্বার বি কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 24 কি বলা হয়েছে? এই যে এখানে ওপিয়াম, রেজিন, রাবার এগুলো মেনশন রয়েছে, তো এই রিলেটেড যে চারটি অপশন আছে কোনটি এখানে সুইটেবল? তো দেখো এই যে এলিমেন্টগুলো, এগুলো সবগুলোই ট্রি বা প্লান্টের ফ্লুইড থেকে মানে নেওয়া হয় বা বের করা হয়, ঠিক আছে। যেমন রাবার গাছের যে লেটেক্স সেখান থেকে পাওয়া যায়, ঠিক আছে। তো এইভাবে ট্রি বা প্লান্টের ফ্লুইড হচ্ছে এগুলো সবগুলো। ক্লিয়ার? অপশন নাম্বার সি জন্য ডি হবে কারেক্ট অ্যান্সার। বাকি ডেসক্রিপশন দেখো রয়েছে। ওপিয়াম এটাও হচ্ছে লেটেক্স বা আঠা যেটাকে বলা হয়, কোন ট্রির সেটা মেনশন করা রয়েছে, ওপিয়াম ওপি প্লান্ট। ওকে, রেজিন এটাও এক ধরনের স্টিকি সাবস্টেন্সেস সেক্রিটেড বাই সার্টেন প্লান্ট অর ট্রিজ, এটাও কোনো প্লান্ট থেকেই আসে, আঠা টাইপেরই। রাবার হচ্ছে এক্সট্রাক্টেড ফ্রম দ্য লেটেক্স অফ রাবার ট্রি। ওকে, সবগুলোই ট্রি বা প্লান্টের ফ্লুইড এগুলো, সেই জন্য অপশন নাম্বার ডি কারেক্ট হলো। দেখো কোয়েশ্চেন নাম্বার 25 কি বলা হয়েছে? এ ইজ দ্য মাদার অফ পি অ্যান্ড কিউ। এ হচ্ছে মাদার। মাদার মানে কি? মাইনাস ইন্ডিকেট করো, মাইনাস ইন্ডিকেট করছে ফিমেলকে। ওকে,
আর প্লাস ইন্ডিকেট করছে মেল, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এ হচ্ছে মাদার, মানে এখানে পি এন্ড কিউ এরা সেম জেনারেশনের হচ্ছে, ঠিক আছে, সেম জেনারেশনের হচ্ছে পি এন্ড কিউ, বাট মেল নাকি ফিমেল এটা কনফার্ম নয়। ওকে, এরপর বলা হয়েছে সি ইজ দ্য ফাদার ইন ল অফ এ, এর ফাদার ইন ল তার মানে কি এর হাজব্যান্ড, এ তো ফিমেল, তাহলে এর হাজব্যান্ড যে হবে তার অ্যাকচুয়ালি কি না ফাদার হচ্ছে সি, ফাদার মানে কি প্লাস করতে হবে। এরপর বলেছে সি ইজ দ্য ফাদার অফ বি এন্ড ডি, তাহলে বি এন্ড ডি এর ফাদার হচ্ছে সি, বাট বি এন্ড ডি মেল ফিমেল জানা নেই। ওকে, তাহলে এই যে ফাঁকা ঘর রয়েছে এখানে বি বা ডি একজন কেউ আসবে। আবার বলেছে সি কেই বলছে ফাদার তো হচ্ছে সি বি এন্ড ডি এর, এবং সঙ্গে সঙ্গে গ্র্যান্ড ফাদার হচ্ছে কিউর, কিউর গ্র্যান্ড ফাদার, তো ডেফিনেটলি কিউর গ্র্যান্ড ফাদার তো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এর যদি সান হয় বা সান বা ডটার যাই হোক না কেন পি অ্যান্ড কিউ, তাহলে কিউর গ্র্যান্ড ফাদারও হচ্ছে সি, ঠিক আছে। ওকে, এরপর বলেছে সি হ্যাজ এ ডটার, সি এর একটি মেয়ে রয়েছে, ঠিক আছে। ডি ইজ দ্য আন্টি অফ পি, তাহলে ডি হচ্ছে আন্টি, তার মানে কি বি অ্যান্ড ডি হচ্ছিল সি এর অ্যাকচুয়ালি কি না চিলড্রেন, ঠিক আছে। তাহলে এখানে চলে আসবে ডি, ডি হবে ডটার, ঠিক আছে। তাহলে বি চলে আসবে এখানে, কারণ বি এন্ড ডি সি এর হচ্ছে দুটো চিলড্রেন, আর যখন এখানে হাজব্যান্ড ওয়াইফ বোঝাবে তখন এইভাবে ডবল এরো ইউজ করবে। সেম জেনারেশনে বোঝালে সেখানে জাস্ট একটা লাইন থাকবে, প্যারালাল যে লাইন সেই রকম লাইন থাকবে, ঠিক আছে, এইভাবে যেমন দিয়েছি। এগুলো সেম জেনারেশন, আপার জেনারেশন প্যারেন্ট জেনারেশন হলে উপরে সবসময় ড্র করবে, এইভাবে ড্র করে করবে। এরপর বলেছে হাউ ইজ বি রিলেটেড টু এ, তাহলে বি এর কে হয়, বি এর কে হয়, ডেফিনেটলি হাজব্যান্ড হচ্ছে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। তো এইভাবে খুব ইজিলি তাহলে অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। প্রিয়াঙ্কা রিমেম্বার্স দ্যাট হার হাজব্যান্ডস বার্থডে ইজ আফটার 19th বাট বিফোর 22nd ডিসেম্বর। ওকে, তাহলে 19th আর 22nd ডিসেম্বরের কথা বলেছে প্রিয়াঙ্কা। whereas her mother-in-law remember that the birthday of her only son is after 20th before 24, তাহলে আফটার 20th বিফোর 24 এরকম বলেছে। তার মানে কি এখানে কমন আসবে, দেখো যে ডেটটি সেই ডেটটিকে ধরা হবে, দুজনেরই মনে পড়ছে একটা রেঞ্জ, তাহলে সেই রেঞ্জে যে ডেটটি কমন পড়বে সেই ডেটটি হবে বার্থডে। এইসব প্রশ্নের ক্ষেত্রে এটা মাথায় রাখবে, ঠিক আছে। অপশন নাম্বার বি তাহলে কারেক্ট অ্যান্সার হবে। তাহলে প্রিয়াঙ্কার হাজবেন্ডের বার্থডে কবে, এটাই তো প্রশ্নে বলেছে, অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো ভেন ডায়াগ্রামের উপর বেস্ট করে এসেছে, এটা খুবই কমন কোয়েশ্চেন, ডাব্লিউ বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কি বলেছে দ্য ফলোইং ডায়াগ্রাম হ্যাভিং থ্রি ইন্টারলকিং সার্কেল আইএসপি, ওকে আইএসপি তিনটি ইন্টারলকিং সার্কেল রয়েছে। আই স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান, আই হচ্ছে ইন্ডিয়ান, লিখে নিলে সুবিধা হবে। এস স্ট্যান্ড সায়েন্টিস্ট, ওকে সায়েন্টিস্টকে রিপ্রেজেন্ট করছে, আর পি পলিটিশিয়ানদেরকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এরপরে দেখো প্রশ্নে কি বলেছে হুইচ রিজিয়ন রিপ্রেজেন্টস নন ইন্ডিয়ান সায়েন্টিস্ট হু আর পলিটিশিয়ান, নন ইন্ডিয়ান সায়েন্টিস্ট এবং পলিটিশিয়ান হবে। ওকে, তাহলে ইন্ডিয়ান মানে কি এই সার্কেলের ভিতরে যেগুলো থাকবে সেগুলো ইন্ডিয়ান, বাইরে সেগুলোই তো নন ইন্ডিয়ান এই সেন্সে, বাট পলিটিশিয়ান হবে। ওকে, এখানে জি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ পলিটিশিয়ানের মধ্যে রয়েছে জি এবং ইন্ডিয়ান সার্কেলের বাইরে রয়েছে। ওকে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো। বলবে এফ হচ্ছে না কেন, ই হচ্ছে না কেন, এফ হলো পলিটিশিয়ান সায়েন্টিস্ট, পলিটিশিয়ান প্লাস সায়েন্টিস্ট, তাহলে এটা তো বলেনি আমাদের। ই হচ্ছে নন ইন্ডিয়ান সায়েন্টিস্ট, ই হচ্ছে নন ইন্ডিয়ান সায়েন্টিস্ট, ওকে নট পলিটিশিয়ান, এই জন্য অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখো, আবারও এটি ভেন ডায়াগ্রামের উপরেই বেস্ট করে রয়েছে। কি বলেছে ইন দ্য ফলোইং ফিগার সার্কেল রিপ্রেজেন্টস ডক্টর, ডক্টর রিপ্রেজেন্ট করছে সার্কেল, ট্রায়াঙ্গল ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্টস আর্টিস্ট, আর্টিস্টকে রিপ্রেজেন্ট করছে, আর রেক্টেঙ্গেল
রিপ্রেজেন্টস প্লেয়ার। ওকে, প্লেয়ার্স। এরপরে দেখো প্রশ্নে কি বলেছে, হাউ মেনি ডক্টরস আর বোথ প্লেয়ার্স অ্যান্ড আর্টিস্ট। তার মানে ডক্টরও হবে প্লাস হচ্ছে প্লেয়ারও হবে অ্যান্ড আর্টিস্টও হবে, তিনটেরই কমন প্লেস রয়েছে বা রিজিয়ন রয়েছে, সেটি তার মানে অ্যান্সার হবে। ওকে, তিনটের ক্ষেত্রেই কমন রয়েছে এরকম প্লেস হচ্ছে দেখো অনলি 4। ওকে, 4 কারেক্ট অ্যান্সার হবে, ডক্টর, প্লেয়ার প্লাস আর্টিস্ট। তো 4 রয়েছে, তো এই ক্ষেত্রে 4 আমরা দেখি রিজনটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো, পাই ডায়াগ্রামের উপর বেস্ট করে প্রশ্নটি রয়েছে এবং এটি ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে বলতে পারো। ঠিক আছে, দ্য ফলোইং পাই চার্ট শোজ দ্য অ্যানুয়াল এগ্রিকালচারাল ইল্ড অফ এ সার্টেন প্লেস। যে কোনো একটি প্লেসের এগ্রিকালচারাল প্রোডাক্টস দেওয়া রয়েছে। ওকে, স্টাডি দ্য ফলোইং পাই চার্ট, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। দেখো এখানে সুগার রয়েছে এবং এর অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, পুরো সার্কেলের অ্যাঙ্গেল কত হয় 360 ডিগ্রি, এবং এই 360 ডিগ্রির মধ্যে সুগার হচ্ছে 80 ডিগ্রি, হুইট হচ্ছে 100 ডিগ্রি, আদার্স হচ্ছে 140, রাইস হচ্ছে 40 ডিগ্রি। ওকে, এটা তো বুঝতে পেরেছো। এরপর কি বলেছে, ইফ দ্য টোটাল প্রোডাকশন ইজ 8100 টন, দেন দ্য yield অফ রাইস ইজ, তাহলে রাইসের যে মানে শেয়ার সেটা কত হবে। ওকে, রাইস তার মানে কতটা তৈরি হচ্ছে। তো এখানে দেখো টোটাল সার্কেলের পরিমাণ কত 360 ডিগ্রি, আর এই 360 ডিগ্রি সমান সমান বলে দিয়েছে কত টোটাল প্রোডাকশন এটা। তাহলে 1 ডিগ্রির ভ্যালু কি 8100 ডিভাইডেড বাই 360 ডিগ্রি। ওকে, এরপর রাইসের কত রয়েছে 40 ডিগ্রি, তাহলে রাইসের পরিমাণ বের করতে বলেছে 40 ডিগ্রি বের করবে। 1 ডিগ্রির ভ্যালু জানো, তাহলে 40 ডিগ্রি মাল্টিপ্লাই করে দাও 1 ডিগ্রির ভ্যালুর সঙ্গে, তাহলে পেয়ে যাবে। একটা জিরো দেখো ক্যান্সেল হলো, 9 বারে 36, 9 9 শূন্য শূন্য হয়ে গেল, 9 9 81, দুটো শূন্য, 900। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার, কত ইজি ছিল। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ইফ এ রেক্টেঙ্গেল ইজ কল্ড সার্কেল, সার্কেল কল্ড পয়েন্ট, পয়েন্ট হচ্ছে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল বাই এ কি না স্কোয়ার, এইভাবে রিপ্রেজেন্ট করেছে। তাহলে কি বলেছে, দ্য শেপ অফ হুইল, শেপ অফ হুইল ইজ, শেপ অফ হুইল ইজ, তাহলে হুইলের শেপ, হুইল মানে কি সার্কেল হয়, তাহলে সার্কেলকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি পি দিয়ে, পয়েন্ট দিয়ে, তাহলে এখানে পয়েন্ট হবে কারেক্ট অ্যান্সার, পয়েন্ট হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো 31, কি বলেছে, হাউ মেনি নাম্বারস ফ্রম 1 to 100, 1 থেকে 100 এর মধ্যে, আর such each of which is divisible by 9 and those at least one digit is 9। কতগুলো এমন সংখ্যা রয়েছে 1 থেকে 100 এর মধ্যে যেগুলো 9 দিয়ে ডিভিজিবল, এবং যে সংখ্যাগুলো 9 দিয়ে ডিভিজিবল হবে 1 থেকে 100 এর মধ্যে, সেই সংখ্যাগুলোর মধ্যে একটা ডিজিট কি থাকবে না 9 থাকবে। এরকম সংখ্যা কতগুলো রয়েছে দেখো, তাহলে প্রথমত 9, 9 দিয়ে ডিভিজিবল। ওকে, আর কি সংখ্যা আছে 9 দিয়ে, 19 রয়েছে, বাট 9 দিয়ে ডিভিজিবল নয়। 29 রয়েছে, ডিভিজিবল নয়। 39 রয়েছে, 9 দিয়ে ডিভিজিবল নয়। ওকে, তাহলে হচ্ছে না, 90 হবে আর 99, 9 দিয়ে ডিভিজিবল। অনলি 3 রয়েছে, অনলি 3 রয়েছে। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নাম্বার সিরিজের উপরে রয়েছে, এখানে কোন নাম্বারটি আসলে 4টে অপশনের মধ্যে বের করতে হবে। ডাব্লিউবি সেটে এই ধরনের নাম্বার সিরিজের উপরে কিন্তু ফ্রিকোয়েন্টলি প্রশ্ন দেয় যাবে। ঠিক আছে, দেখো কিভাবে করবে সলভ। দেখো 26কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে 78 আসে, এবং 39 এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে 78 আসে। একই রকম 32কে 3 দিয়ে গুণ করলে 96 হয়, 48কে 2 দিয়ে গুণ করলে 96 হয়। তার মানে কি একই রকম সেম প্যাটার্ন হবে, 3 দিয়ে গুণ, আর এখানে তার মানে এমন সংখ্যা আসবে যাকে 2 দিয়ে গুণ করলে 84 হবে। তো অপশনের মধ্যে 2 দিয়ে গুণ করলে 84 হচ্ছে, অপশন নাম্বার সি তে রয়েছে 42, 42 দিয়ে 84, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 33,
কি বলা হয়েছে এখানে, the following table shows the number of working hours and the number of employees in a small scale industrial unit. নাম্বার অফ এমপ্লয়িজ দেওয়া আছে, নাম্বার অফ ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে। 3 থেকে 5 ঘন্টার মধ্যে 7 জন কাজ করছে, 5 থেকে 7 ঘন্টা 10 জন কাজ করছে, 7 থেকে 9 ঘন্টা 18 জন কাজ করছে, 9 থেকে 11 ঘন্টা 57 জন কাজ করছে, ঠিক আছে। 11 থেকে 13 ঘন্টা 14 জন, 13 থেকে 15 ঘন্টা 8 জন কাজ করছে, এটা বোঝাচ্ছে। কি বের করতে হবে তাহলে এখান থেকে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার অফ অ্যান এমপ্লয়ি, একজন এমপ্লয়িজের অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার কত পড়ছে, তাহলে পুরো ডেটাটা থেকে বের করতে হবে, ঠিক আছে। দেখো এই ধরনের ডেটাকে বলা হয় গ্রুপ ডেটা, আর গ্রুপ ডেটার ক্ষেত্রে অ্যাভারেজ বের করতে হয় কিভাবে ভালো করে শিখে নাও, এই ধরনের প্রশ্ন কিন্তু সেটে হয়। ওকে, তাহলে এখানে আমরা কি করব, পাশে এই যে ওয়ার্কিং আওয়ার আছে এই ওয়ার্কিং আওয়ারের অ্যাভারেজ করে নেব, ঠিক আছে। অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার কত হচ্ছে, 3 আর 5 8 হয়, 8কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই অ্যাভারেজ হয়ে যাবে, ঠিক আছে। যোগ করো দুটোকে, 3 থেকে 5 ঘন্টা কাজ করছে, এই যে সময়টা এটা যদি আমরা যোগ করি তাহলে টোটাল 8 হচ্ছে। দুটো লিমিট দেওয়া রয়েছে 3 আর 5, তাহলে 2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, এটা হয়ে যাবে 4। তার মানে তো এইরকমই প্রত্যেকটার মিড ভ্যালুগুলো হচ্ছে অ্যাভারেজ। দুটোকে যোগ করো, দুটো সংখ্যাকেই 2 দিয়ে ভাগ করে দাও, 6 এখানে আসছে, 8 10 12 14 এগুলো পেলাম। এরপরে এটা হচ্ছে অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার, আর এই অ্যাভারেজ ওয়ার্কিং আওয়ার 7 জন রয়েছে, তাহলে টোটাল এখানে বের করে নিতে হবে টোটাল ওয়ার্কিং আওয়ার, টোটাল ওয়ার্কিং আওয়ার। ওকে, অ্যাভারেজ যদি 4 জন হয় তাহলে 7 জনের টোটাল কত হচ্ছে, 28 ঘন্টা, ক্লিয়ার। 10 জনের 60 ঘন্টা হচ্ছে, 18 জনের 8 ঘন্টা করে হলে টোটাল হচ্ছে কত ওয়ার্কিং আওয়ার, 144। 57 মাল্টিপ্লাই করে দাও 10, 570। 14 12 এর মাল্টিপ্লাই করে দাও, এটা চলে আসবে 168। 8 আর 14 এটা হয়ে যাবে 112। এইবারে টোটাল যে ওয়ার্কিং আওয়ার পেলাম আমরা এটাকে যোগ করতে হবে, ঠিক আছে। এটাকে যোগ করে পুরোটাকে যোগ করলে 1082 হবে, এবং টোটাল যে এমপ্লয়িজ এটাকে যোগ করবে, এটা যোগ করবে, এটা আসবে 114। এই হলো টোটাল ওয়ার্কিং আওয়ার, এই হলো টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ। তাহলে এভারেজ যখন বের করবে, টোটাল ওয়ার্কিং আওয়ার ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ, ডিভাইড করো, ডিভাইড করলে 9.49 অ্যান্সার হবে, কিন্তু এটা তো অপশন নেই, অ্যাপ্রক্সিমেটলি এটা আমরা করে নেব, তাহলে কত 9.5 আওয়ার করে অ্যাভারেজ হচ্ছে পার এমপ্লয়ি, ক্লিয়ার। এইভাবে গ্রুপ ডেটা থাকলে সলভ করতে হবে, আগে যে গ্রুপ ডেটা থাকবে তার অ্যাভারেজ করবে, নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে প্রত্যেকটা গ্রুপের গুণ করবে, তাহলে টোটালটা পাবে, টোটালটাকে ডিভাইড করে দেবে টোটাল এমপ্লয়িজ বা এনি এলিমেন্টস যেটা দেওয়া থাকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 34, কি বলেছে, দ্য স্যালারি অফ এ পারসন ইজ ইনক্রিজড বাই 10%, after some time reduced by 10%. By how much will his salary change from the original? তাহলে অরিজিনাল যে স্যালারি ছিল তার থেকে কত চেঞ্জ হবে। আমরা ধরে নিলাম অরিজিনাল ছিল 100 রুপিস, ঠিক আছে, স্যালারি ধরে নিলাম, সহজ হবে তাহলে সলভ করতে। প্রথমে কি হলো, 10% বাড়লো, তার মানে কি 110 হলো, 110% মানে কি 10ই তো, তাহলে 10 যোগ করে দাও, 110 হলো। এরপর কি হলো, 10% কমলো, তার মানে কি এই যে 10% কমবে, 110-এর মধ্যে 10% কমবে, 110-এর মধ্যে 10% মানে 11, ঠিক আছে। তাহলে 11 যখন হবে তার মানে কত দাঁড়াবে, 10% কমলে 110 থেকে 11 মাইনাস, তার মানে 99। 99 যদি হয় তাহলে অরিজিনাল থেকে দেখতে পাচ্ছি আমরা কি, অরিজিনাল থেকে 1 কম রয়েছে। ওকে, তার মানে এই 1 মানে কি 100-এর মধ্যে 1%, তার মানে কি এটা তো লেস রয়েছে, অরিজিনাল থেকে কি 1 লেস রয়েছে, তো 1 লেস মানে 1% মাইনাস রয়েছে চেঞ্জ, চেঞ্জটা কি 1% মাইনাস অরিজিনাল থেকে, একবার 10% কমে আবার যদি 10% কমে তখন 1% লেস হয়ে যায় অরিজিনাল, ঠিক আছে, এটা মনে রাখবে, এইভাবে এটা সলভ করতে হবে। নেক্সট দেখো 35,
কোয়েশ্চেন নাম্বার 35 কি বলেছে, if person A can complete a work in 10 hours and B can complete it in 5 hours. ওকে, কি বলেছে, A যে কোনো একটি কাজ 10 ঘন্টায় কমপ্লিট করে, যেখানে B সেই কাজটি 5 ঘন্টায় কমপ্লিট করে। ঠিক আছে, এরপর কি দিয়ে রেখেছে, বলেছে both started working together but A left after working for 1 hour. 1 ঘন্টা এ কাজ করে কাজ ছেড়ে দিয়েছে। B finished all the remaining work alone. বাকি কাজটা B এটা কমপ্লিট করেছে। In how many times the entire work was completed by B? তাহলে কতটা সময় লাগবে B এর পুরো কাজটা শেষ করতে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে টাইম। টাইম হলো, টাইমকে যদি আমরা এর থেকে এলসিএম নিয়ে নিই তাহলে চলে আসবে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, কতটা ইউনিট রয়েছে, তো 10 ইউনিট হবে, এলসিএম নিলে 10 আসবে। ঠিক আছে, 10 হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি দেখো কত পাবে, এফিসিয়েন্সি জাস্ট টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম করলে চলে আসে, এটা আসবে 1, এটা আসবে তাহলে 2। টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, এটা হচ্ছে এফিসিয়েন্সি, মানে কত ইউনিট কাজ করতে পারছে ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, এটা বেরোলো। দেখো এই হচ্ছে 1 আওয়ার আফটার কাজ ছেড়ে দিয়েছে। ওকে, তাহলে এই হচ্ছে জাস্ট 1 আওয়ারে 1 ইউনিট কাজ করেছে। 1 ইউনিট যখন কাজ করেছে, টোটাল ওয়ার্ক কত রয়েছে 100, তাহলে রিমেইনিং কত, রিমেইনিং হচ্ছে 1 আওয়ার করে ছেড়ে দিলে 10 মাইনাস 1, তার মানে 9 ইউনিট বাকি রয়েছে এখন। ঠিক আছে, এবং এই রিমেইনিং যে ইউনিট, এই কাজটি বি কে করতে হবে। বিজ টাইম টেকেন কত লাগবে তাহলে বি এর কাজটি কমপ্লিট করতে, 9 ডিভাইডেড বাই তার এফিসিয়েন্সি রয়েছে 2 সমান সমান হচ্ছে 4.5 আওয়ার। বি এর লাগবে পুরো কাজটা তাহলে রিমেইনিং যেটা থাকবে কমপ্লিট করতে। ক্লিয়ার, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 36 কি বলেছে, which of the following does not come under the method of data classification? ডেটার ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে না এরকম কোনটি রয়েছে এই চারটির মধ্যে। তো দেখো কোয়ান্টিটেটিভ এটা ডেটা ক্লাসিফিকেশনে আসে, স্পেশিয়াল ডেটাতে আসে, কোয়ালিটেটিভ ডেটা ক্লাসিফিকেশনে আসে, বাট নরমেটিভ ডেটা ক্লাসিফিকেশনে আসবে না। ঠিক আছে, পুরো এক্সপ্লেনেশনটা দেখো। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। ডেটা ক্লাসিফিকেশন মেথডস কি কি ইনক্লুড রয়েছে এখানে, কোয়ান্টিটেটিভ যেখানে ভ্যালুজ, ইনকাম, পপুলেশন এগুলোকে দেখাতে পারবে এজ এ নিউমেরিক্যাল ফিগার, সেগুলোকে বলা হয় কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ ডেটা যেগুলো নন নিউমেরিক্যাল ভ্যালুজ হয়, ঠিক আছে, যেমন কালার, নেম, ক্যাটাগরি এগুলো। স্পেশিয়াল হচ্ছে জিওগ্রাফিক্যাল বা লোকেশন ক্যারেক্টারিস্টিক, যেমন ম্যাপ, কোঅর্ডিনেট দেওয়া থাকবে, জিআইএস ডেটা, এগুলো স্পেশিয়াল ডেটার মধ্যে আসে। নরমেটিভ এটা কিন্তু ডেটা ক্লাসিফিকেশনে আসছে না। ওকে, এটা একটা জাস্ট পার্সপেক্টিভ অ্যাপ্রোচ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, which test is used analyzing observed frequency and expected frequency? Observed and expected frequency এটাকে মেজার করতে ইউজ করা হয় কাই স্কয়ার টেস্ট। ওকে, অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। বাকি সবগুলো টি টেস্ট, এফ টেস্ট, অ্যানোভা এগুলো সম্পর্কে কিছু কিছু জেনে নাও। ঠিক আছে, দেখো chi-square test is used to analyze the difference between observed frequencies and expected frequencies in categorical data. Categorical data ক্ষেত্রে সাধারণত chi-square test ইউজ করা হয়, যেখানে observed যে frequencies তার সঙ্গে expected কি frequency, ওকে, ডেটার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেটা টেস্ট করা হয়। টি টেস্টে কি করা হয়, টি টেস্ট এখানে টেস্ট করা হয় significance of the difference between mean value between two sample small sized sample। স্মল সাইজ স্যাম্পলের ক্ষেত্রে দুটো গ্রুপের মধ্যে মিন জাস্ট দেখা হয় when population standard deviation is not available, যেখানে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাভেলেবল নয়, এই ধরনের স্মল সাইজ স্যাম্পলের ক্ষেত্রে টি টেস্ট অ্যাপ্লাই করা হয়ে থাকে এবং সিগনিফিকেন্স ডিফারেন্স দেখা হয়ে থাকে। ওকে, এফ টেস্ট কি, কম্পেয়ার করা হয় ভেরিয়েন্স টু অর মোর গ্রুপসের সঙ্গে। ওকে, অ্যানোভা কি, অ্যানোভা হচ্ছে টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডিফারেন্স অফ দ্য মিন ভ্যালুজ অ্যামাং মোর দ্যান টু স্যাম্পল গ্রুপ। টু স্যাম্পল গ্রুপের মধ্যে মিন ভ্যালুর কি ডিফারেন্স রয়েছে এটা জাস্ট অ্যানোভা টেস্টের থেকে টেস্ট করা হয়ে থাকে। ওকে, অ্যানোভা অর অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজড টু কম্পেয়ার মিন অফ থ্রি অর মোর গ্রুপস। ওকে,
F test is specific statistical test within ANOVA. ওকে, F test আর ANOVA test যেখানে আমাদের ঠিক টু অর মোর গ্রুপের মধ্যে জাস্ট কি করা হচ্ছে, ভেরিয়েন্স দেখা হচ্ছে, সিগনিফিকেন্স ভেরিয়েন্স। তো এটা কোয়াইট ডিফারেন্স রয়েছে দুটোর মধ্যে, বাট অ্যানোভাতে কিন্তু F test ইনক্লুডেড থাকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, রিজনিং এর উপরেই রয়েছে, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড এন্ড রিজনিং। কি বলা হয়েছে, দ্য সাম অফ এ নাম্বার অ্যান্ড ইটস রেসিপ্রোকেল ইজ, এটা যে কোনো একটি নাম্বার তাদের সাম তার রেসিপ্রোকেলের সঙ্গে কি হচ্ছে না এটি বেরোচ্ছে, তাহলে বলেছে যে সেই নাম্বারটি কি। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে এখানে, দ্য সাম অফ এ নাম্বার অ্যান্ড ইটস রেসিপ্রোকেল, যে কোনো একটি সংখ্যা এবং তার রেসিপ্রোকেল। রেসিপ্রোকেল মানে কি, ধরো সংখ্যাটি রয়েছে এক্স, রেসিপ্রোকেল কি হবে এর, 1/x। ওকে, জাস্ট 1/x, এই সংখ্যার নিচে কিছু নেই মানে তো 1 রয়েছে, তাহলে এটাকে জাস্ট যখন উল্টে দেওয়া হচ্ছে তখন এটাকে বলা হয় রেসিপ্রোকেল। ঠিক আছে, রেসিপ্রোকেল ব্যাপারটা বুঝতে পেরেছো, হচ্ছে বোঝা গেছে, জাস্ট উল্টোটা। ঠিক আছে, তো এই দুটো সংখ্যার যখন যোগফল করা হচ্ছে তখন সেই ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 2 হোল 1/20, তাহলে সেই ক্ষেত্রে নাম্বারটি কত বের করতে হবে। ওকে, দেখো কিভাবে বের করবে, এই ধরনের প্রশ্নকে সলভ করবে কিভাবে, খুব সহজে। দেখো অপশন থেকে সলভ করতে শুরু করবে, তাহলে খুব সহজ হয়ে যাবে। ধরো আমি 3/4 নাম্বারটি ধরে নিচ্ছি, তাহলে রেসিপ্রোকেল কত হবে, 4/3, জাস্ট উল্টে দিলাম, দুটোকে প্লাস করো, প্লাস করে দেখো এই সংখ্যাটি আসছে কিনা। ওকে, এটা আমি যদি সলভ করি তাহলে 12 আসবে এলসিএম, এখান থেকে আসলে 3 মানে 9 হয়ে যাবে। এটা জাস্ট ডিভাইড করলাম, ডিভাইড করে যা পেয়েছি গুণ করে দিয়েছি উপরের সংখ্যাটির সঙ্গে। ঠিক আছে, এটা হচ্ছে 4 আর এটা হয়ে যাবে তাহলে 16। এরপরে দেখো 25/12 হচ্ছে। ঠিক আছে, তার মানে এটাকে যদি আমি ডিভাইড করি তাহলে তো ডেফিনেটলি 24 হবে, 2 বারে 1 রিমেনিং থাকবে, 1 রিমেনিং থাকলে 2 হোল 1/12 আসছে, এটা তার মানে হচ্ছে না। বিতে দেখো 5/4 যদি নিই এবং এর রেসিপ্রোকেল 4/5 করতে হবে, 20 আসবে এলসিএম, তাহলে 5 4 5 20 হয়, 5 5 25, এখানে আসছে 25, প্লাস করে দাও 4 4 16, কত আসবে তাহলে, এখান থেকে এটা আমরা পাচ্ছি 41/20। এটাকে ডিভাইড করো, 2 বারে যাবে 40, 1 রিমেনিং থাকবে, 2 হোল 1/20, ম্যাচ করে যাচ্ছে, অপশন নাম্বার বি তাহলে কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে সলভ করবে এই ধরনের প্রশ্ন। ঠিক আছে, রেসিপ্রোকেল মানে জাস্ট উল্টো। আশা করছি বুঝতে পেরেছো, অপশন থেকে সলভ করলাম। ওকে, দেখো নেক্সট প্রশ্ন কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস অর ইউনিয়ন টেরিটরি হ্যাজ দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ম্যানগ্রোভ কভার। তো ম্যানগ্রোভ কভার কোথায় রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে বেশি রয়েছে, সুন্দরবন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এখানে কোনটি, নাম্বার এ ইউরেনিয়াম হবে। ওকে, 40 কোয়েশ্চেন্স অলরেডি কমপ্লিট হয়েছে, আজকে আমরা 41 থেকে ডিসকাস করব। ওকে, দেখো কি বলেছে প্রশ্নে, ফেদোমিটার ইজ ইউজ টু মেজার, ফেদোমিটার ব্যবহার করা হয় কি অ্যাকচুয়ালি মেজার করতে বা মাপতে। ওকে, আর্থকোয়েক, রেনফল, ওশান ডেপ নাকি সাউন্ড ইন্টেন্সিটি। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, মহাসাগরের গভীরতা মাপতে অ্যাকচুয়ালি ফেদোমিটার ব্যবহার করা হয়। ওকে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো। বাকি যেগুলো রয়েছে তার সেগুলো মেজার করতে কি যন্ত্র ব্যবহার করা হয় সেগুলো দেখে নাও এক্সপ্লেনেশন। ওকে, এইভাবেই আমরা প্রত্যেকটি প্রশ্ন ডিটেলস এক্সপ্লেনেশনের সঙ্গে ডিসকাস করবো। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো। ওকে, প্রিপারেশনে এই ধরনের ক্লাসগুলোই হেল্প করবে। ওকে, দেখো আর্থকোয়েক মেজার করার জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয়, রেনফল মেজার করার জন্য রেন গজ ইউজ করা হয়, ওশান ডেপথের জন্য ফেদোমিটার, সাউন্ড ইন্টেন্সিটির জন্য অডিওমিটার ইউজ করা হয়। দেখো নেক্সট কোয়েশ্চেন, in a normal human being how much time does food take to reach the end of the intestine for complete absorption। পুরো যে খাদ্য সেটা পুরোপুরি কমপ্লিটলি শোষণ হতে, ঠিক আছে, অন্ত্রের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত সময় লাগে। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 12 আওয়ার্স। ওকে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43, fly ash is a pollutant released mostly from, fly ash বা যে ভাসমান ছাই, ঠিক আছে, কোন সোর্স থেকে এটা বেশিরভাগ সাধারণত আমরা দেখতে পাই। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, কোল বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে সাধারণত ফ্লাই গ্যাস পলিউটেন্ট নির্গত হয়ে থাকে।
ওকে, অপশন নাম্বার ডি হবে এর কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 44, কি বলা হয়েছে, গিভেন বিলো আর টু স্টেটমেন্টস, ওয়ান লেভেলড এজ অ্যাসারশন, শর্টে যাকে কি বলা হচ্ছে, অ্যান্ড দ্য আদার লেভেলড এজ রিজন, আর হিসাবে শর্টে দেখানো হচ্ছে। ওকে, অ্যাসারশনে কি বলা হয়েছে, দ্য পলিউটেন্টস ডিসচার্জ বাই ইন্ডাস্ট্রিজ সিরিয়াসলি এফেক্ট দ্য হিউম্যান হেলথ। ওকে, শিল্প থেকে যে দূষণগুলো বা দূষকগুলো মানুষের নির্গত হয়, সেগুলো মানুষের স্বাস্থ্যের উপরে গুরুতর প্রভাব ফেলে। ডেফিনেটলি অ্যাসারশন রয়েছে ট্রু। দেখো অ্যাসারশন রিজন বেসড প্রশ্নগুলো কিভাবে সলভ করবে, দুটোই স্টেটমেন্ট হিসেবে ট্রিট করবে। ওকে, প্রথমত ট্রু ফলস আগে দেখবে, ট্রু নাকি ফলস দুটো স্টেটমেন্ট। যদি দুটোই ট্রু হয়, সেকেন্ড স্টেপে তখন কি করবে, সেকেন্ড স্টেজে সেকেন্ড স্টেপে তখন তোমাকে করতে হবে পার্টিকুলার যে রিজন গিভেন আছে সেটা দেখতে হবে যে অ্যাসারশনের রিজন কি রিজন নয়। ওকে, বাস, যদি রিজন হয় তাহলে সেইভাবে অপশনগুলো চুজ করবে, এবং যদি রিজন নয় তাহলে সেইভাবে অপশনগুলো চুজ করবে। ওকে, দেখো তাহলে আমরা অ্যাসারশন দেখতে পেলাম ট্রু। রিজনে কি বলা হয়েছে, দিস ডিজিজ প্যাটার্ন অফ আরবান সোসাইটি হ্যাজ এ ক্লোজ কানেকশন উইথ দ্য ডিটোরিয়েটেড কোয়ালিটি অফ ওয়াটার অ্যান্ড লাইফ। ডেফিনেটলি যেহেতু আরবান এরিয়াতে ইন্ডাস্ট্রিজ বেশি থাকে এবং সেখানে ইন্ডাস্ট্রিজ থেকে ডিসচার্জ হচ্ছে বিভিন্ন ধরনের পলিউটেন্টস, এবং তা সিভিয়ারলি এফেক্ট করছে হিউম্যান হেলথকে। ওকে, এবং এর জন্য কি ওয়াটার, এয়ার, এগুলো কি কোয়ালিটি তাদের ডিটোরিয়েট হচ্ছে, মানে কমে যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ডেফিনেটলি দুটোই ইন্ডিভিজুয়ালি কারেক্ট, প্লাস যে অ্যাসারশন সেটাও কিন্তু কারেক্টলি এক্সপ্লেন করছে অ্যাসারশনকে। ঠিক আছে, তো সেই জন্য অপশন হয়ে যাবে এ, both assertion region are true and R is the correct explanation of A. Okay, আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 45, ম্যাচ করতে হবে লিস্ট 1 এবং লিস্ট 2। এখানে বিভিন্ন কমিশনগুলো দেওয়া রয়েছে এবং তার ক্যারেক্টারিস্টিক বা ফিচার্স গিভেন রয়েছে লিস্ট 2 তে। দেখো এতে রয়েছে লার্নিং টু বি 1972, রাধাকৃষ্ণন কমিশনের কথা বলা হয়েছে, কোঠারি কমিশন 1964, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986, এগুলো মেনশন আছে, এগুলো ম্যাচ করতে হবে। দেখো রাধাকৃষ্ণন কমিশনের সঙ্গে এটা ম্যাচ হয়ে যাবে। রাধাকৃষ্ণন কমিশনকে কি বলা হয়, হায়ার এডুকেশন কমিশন বলা হয়। এটা চলে আসবে দুইয়ের সঙ্গে ম্যাচ হয়ে। ঠিক আছে, যেটা সব থেকে ভালোভাবে জানবে সেগুলো আগে ম্যাচ করবে। তাহলে বি এর সঙ্গে 1 রয়েছে দুটো অপশনে, তাহলে বাকি অপশনগুলো এলিমিনেট হলো। কোঠারি কমিশন রিলেটেড কোনটা কারেক্ট হবে এখানে, কোঠারি কমিশন কমন স্কুল সিস্টেমের জন্য রিকমেন্ডেশন করেছিল। ঠিক আছে, অল ইন্ডিয়া বেসিসে। তাহলে 4 কারেক্ট হবে, অপশন নাম্বার তার মানে সি কারেক্ট এখানে। বাকি অপশন নাম্বার সি তাহলে কারেক্ট অ্যান্সার হলো, বাকিগুলো একবার দেখে নাও। ওকে, এতে রয়েছে কি, দুইয়ের সঙ্গে ম্যাচ হবে। 1972 এর যে লার্নিং টু বি, এটা ওয়ার্ল্ড এডুকেশনকে বলা হচ্ছে। আর নবোদয় যে বিদ্যালয়, এর রিকমেন্ডেশন এসেছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 এখান থেকে। ঠিক আছে, রেসিডেন্সিয়াল বেসড স্কুল যেগুলো। তো এর কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার সি। বাকি এক্সপ্লেনেশন দেখো, UNESCO in its publication Learning the Treasure Within outlines 4 pillars of education: learning to know, learning to do, learning to be, and learning to live together। এই 4টি ট্যাগ লাইন করে ইউনেস্কো একটি পাবলিকেশন করেছিল লার্নিং এর উপরে। ওকে, এখানে যে 4টি পিলারের মধ্যে একটি লার্নিং টু বি, যেটা 1972 তে পাবলিশড হয়। This is the report of the International Commission on the Development of Education। সাধারণত এটা কিভাবে এডুকেশন সিস্টেমকে ইমপ্রুভ করা যেতে পারে ইন্টারন্যাশনাল লেভেলে। ওকে, সেই নিয়ে এই রিপোর্ট। Set up at the beginning of 1971 and chaired by Edgar Ford, the report aims to assist governments in formulating national strategies for the development of education in changing universe। যেভাবে ইউনিভার্স বা হোল ওয়ার্ল্ড বিভিন্ন ধরনের বিষয়বস্তুর সঙ্গে অ্যাডভান্স হচ্ছে, সেইভাবে এডুকেশন সিস্টেমকে কিভাবে অ্যাডভান্স করা যেতে পারে বা কি কি স্ট্র্যাটেজিস হতে পারে সেগুলো ফর্মুলেট করতে অ্যাসিস্ট করছে ন্যাশনাল লেভেলের গভর্নমেন্টকে এই রিপোর্ট। ওকে, সেই নিয়ে এই রিপোর্টে বলা আছে। নেক্সট রাধাকৃষ্ণন কমিশন রিলেটেড দেখো 1948 এ আসে, এবং এর মেন ছিল কি, হায়ার এডুকেশন রিলেটেড বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া। রাধাকৃষ্ণন কমিশন ওয়াজ নেমড চেয়ারম্যান অফ দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। এটাকে আবার যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন রয়েছে তার যে চেয়ারম্যান তিনি ছিলেন অ্যাকচুয়ালি রাধাকৃষ্ণন, এবং তার নাম অ্যাকর্ডিংলি কি হয়, রাধাকৃষ্ণন কমিশন যে রিপোর্ট পাবলিশ করেছিল সেই রিপোর্টটির নাম হয়। ওকে,
The Commission's 1949 reports assessed the state of university education and made recommendations for its improvement in newly independent India. 1947 এ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে এটা প্রথম রিপোর্ট ছিল যেখানে এডুকেশন সিস্টেম কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে, ওকে, এই নিয়ে সাধারণত রিপোর্টটি রয়েছে। নেক্সট দেখো, দ্য এডুকেশন কমিশন 1964 অ্যাকচুয়ালি কোঠারি কমিশন নামে পরিচিত, কারণ কোঠারি, ডিএস কোঠারি, তিনি অ্যাকচুয়ালি চেয়ারম্যান ছিল এবং তার নাম অ্যাকর্ডিংলি কি হয়, কোঠারি কমিশন বলা হয় এডুকেশন কমিশন 1964 কে। ওকে, রিকমেন্ড করেছিল কি না, কনসেপ্ট অফ কমন স্কুল সিস্টেম। কমন স্কুল সিস্টেম বা পাবলিক এডুকেশন সিস্টেম যেটা রয়েছে, এটা অল পার্টস অফ আওয়ার কান্ট্রি কি না সেম কোয়ালিটি বা ইকুইটেবিলিটি এর বিষয়গুলোকে যাতে অ্যাক্সেস করতে পারে সবাই, এই নিয়ে এর রিপোর্ট ছিল এবং বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ ছিল এখানে। এবং ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা ছিল 1986 এ, এটা সাধারণত রেসিডেন্সিয়াল স্কুল রিলেটেড, যে এখানে আমাদের প্রশ্নের রিলেভেন্ট রয়েছে, যেমন নবোদয় হলো বিদ্যালয়, ঠিক আছে, এই ধরনের রেসিডেন্সিয়াল স্কুলের সেট আপ করার কথা মেনশন রয়েছে এখানে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 46, which of the following is not correct in respect of functions of UGC of the UGC? UGC এর অ্যাকচুয়ালি কার্যের মধ্যে পড়ছে না, এবং কোনটি রয়েছে চারটে অপশনের মধ্যে বলতে হবে, ঠিক আছে। এতে বলেছে কোঅর্ডিনেটিং ইউনিভার্সিটি এডুকেশন ইন দ্য কান্ট্রি, তো ডেফিনেটলি এটা তো ফাংশনের মধ্যে আসে, ওকে, যে দেশের বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার সমন্বয় সাধন করে থাকে, এটা চলে আসবে। বিতে বলা হয়েছে রেগুলেটিং মিনিমাম স্ট্যান্ডার্ডস এট হায়ার এডুকেশন লেভেল, তো হায়ার এডুকেশন লেভেলের যে স্ট্যান্ডার্ডস এটাও সেট করে থাকে বা রেগুলেট করে থাকে, এটাও হয়ে যাবে। not acting as advisory body between central and state governments for development of higher education, ঠিক আছে, এটা এই ধরনেরই কাজ করে থাকে, ঠিক আছে, অ্যাডভাইজারি বডি হিসাবেই কাজ করে বোথ সেন্ট্রাল এন্ড স্টেট গভর্নমেন্টের যে ইউনিভার্সিটি বা হায়ার এডুকেশন যে ইনস্টিটিউশনগুলো রয়েছে বা গভর্নমেন্টকে অ্যাডভাইজারি হিসাবেই কাজ করে থাকে, ঠিক আছে। এখানে যেহেতু নট বলেছে সেই জন্য এটাই অ্যাকচুয়ালি ফাংশন নয়, বাকি সবগুলোই এখানে ফাংশন বা গ্র্যান্ড ডিস্ট্রিবিউশন করছে ইউনিভার্সিটি কলেজকে, সবগুলোই হচ্ছে, এটা হবে তাহলে কারেক্ট অ্যান্সার, এটাই ফাংশন নয়, ওকে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। বাকি এখানে দেখো ফাংশনস গুলো মেনশন রয়েছে, ইউজিসি 1956 এ এজ এ স্ট্যাটিউটরি বডি হিসাবে established হয়, ওকে, আন্ডার দ্য অ্যাক্ট অফ পার্লামেন্ট ফর কোঅর্ডিনেশন, ডিটারমিনেশন এন্ড মেইনটেনেন্স অফ স্ট্যান্ডার্ডস অফ ইউনিভার্সিটি এডুকেশন ইন ইন্ডিয়া, ওকে, ইউনিভার্সিটি লেভেলের যে এডুকেশন বা হায়ার এডুকেশন এর মেইনটেনেন্স, ডিটারমিনেশন এন্ড কোঅর্ডিনেশন হিসাবেই কাজ করছে 1956 এ এস্টাবলিশড হয়। ফাংশনস কি কি রয়েছে, প্রমোটিং, কোঅর্ডিনেটিং ইউনিভার্সিটি এডুকেশন, determining and maintaining standards of teaching, examination, research, etc. Okay. Framing regulations on minimum standards on education, monitoring developments related কাজ করে, funding provide করছে, okay, and various vital link করে থাকছে between union and state governments এর মধ্যে, মানে advisory body হিসেবেই কাজ করছে actually, advising the central and state governments on the measures necessary for the improvements of university education related বিভিন্ন advising দিয়ে থাকে যে কিভাবে কোয়ালিটি মেনটেন করা যাবে এবং ইমপ্রুভ করা যাবে হায়ার এডুকেশন, এগুলো সবগুলোই ফাংশন। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47, কি বলা হয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট কনসার্নিং দ্য অবজেক্টিভ অফ রুশা, রুশার অবজেক্টিভ নয়, এখানে যে চারটে অপশন রয়েছে তার মধ্যে কোনটি বলতে হবে। এতে বলা হয়েছে টু এনশিওর রিফর্মস ইন দ্য অ্যাফিলিয়েশন অ্যান্ড এক্সামিনেশন ম্যাটার্স, এটা কার্যের মধ্যেই পড়ে, বিভিন্ন ধরনের যে পরীক্ষা বিষয়ক বিষয়গুলো, ঠিক আছে, সেগুলো রিফর্মস রিলেটেড এগুলো চলে আসবে, অবজেক্টিভের মধ্যেই থাকে। নেক্সট দেখো বি তে কি বলা হয়েছে, টু ক্রিয়েট নিউ ইউনিভার্সিটিজ, রুশা কিন্তু কোনো নিউ ইউনিভার্সিটি তৈরি করে না, ঠিক আছে, রুশার এটা অবজেক্টিভ নয়, রুশা জাস্ট ফান্ডিং প্রোভাইড করে, ওকে, এবং আপগ্রেডও হচ্ছে না, এটা হবে না তাহলে কারেক্ট। টু রিকমেন্ড ক্লোজার অফ হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস ফর নট ইন কনফর্মিটি উইথ প্রেসক্রাইবড নর্মস এন্ড স্ট্যান্ডার্ড, নির্ধারিত নিয়ম এবং মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান বন্ধ করার সুপারিশ করা, ডেফিনেটলি এটা অবজেক্টিভের মধ্যে থাকে, ওকে, কারণ সে ফান্ডিং প্রোভাইড করছে, তার মানে কি সেগুলোকে কি করবে না তার মানদণ্ড নির্ধারিত করবে। টু অ্যাডপ্ট এক্রিডিটেশনস অ্যাজ ম্যান্ডেটরি কোয়ালিটি এসুরেন্স ফ্রেমওয়ার্ক, বাধ্যতামূলক মান নিশ্চিতকরণ কাঠামো হিসাবে স্বীকৃতি গ্রহণ করা, ডেফিনেটলি প্রত্যেকটি ইনস্টিটিউশনের কি করে থাকে না ফান্ডিং প্রোভাইড এবং তার ফার্নিচার বা তার যে ইকুইপমেন্টস প্রয়োজন হয়
সেগুলো প্রোভাইড করছে এবং অ্যাক্রিডিটেশনের জন্য হেল্প করছে একটা ইনস্টিটিউশন, তার কোয়ালিটি অ্যাসুরেন্স হয়ে থাকে। ওকে, তো এগুলো সব অবজেক্টিভের মধ্যে আসছে। অপশন বি তে যা রয়েছে নিউ ইউনিভার্সিটি ক্রিয়েট করা, এটা হবে না। ওকে, বি তাহলে এখানে কারেক্ট অ্যান্সার। বাকি এখানে কি কি অবজেক্টিভ রয়েছে রুসার বা ফাংশনস, এগুলো মেনশন রয়েছে, তোমরা এটা পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 48 কি লিস্ট 1 এবং লিস্ট 2 ম্যাচ করতে হবে। লিস্ট 1 এ রয়েছে অর্গানাইজেশনস এবং লিস্ট 2 তে রয়েছে তাদের লোকেশনগুলো। ওকে, ইনস্টিটিউট অফ মিনারেলস অ্যান্ড ম্যাটেরিয়ালস টেকনোলজি, তো এই ইনস্টিটিউশন কোথায় রয়েছে? এটি রয়েছে ভুবনেশ্বরে। কি করে বলতে পারছি না, মিনারেলস বা এই ধরনের যে কনসেন্ট্রেট কোথায় রয়েছে, এখানে যে সিটিগুলো মেনশন আছে তার মধ্যে দেখছি উড়িষ্যাতে এই ধরনের মিনারেলস এগুলো বেশি পাওয়া যায়, তাহলে ভুবনেশ্বরকে বলতে পারবে। ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, খুবই ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, এগুলো সবাই মনে রাখার চেষ্টা করবে এই ইনস্টিটিউশনগুলো কোথায় রয়েছে, আগামী দিনেও কিন্তু নেটসেট প্রত্যেক এক্সামেই আসতে পারে। বি ম্যাচ করে যাবে 3 এর সঙ্গে, পুনেতে রয়েছে। ওকে, ডকুমেন্টেশন রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার, এটি কোথায় রয়েছে? এটি রয়েছে বেঙ্গালুরুতে। ইন্টার ইউনিভার্সিটি অ্যাক্সেলারেটর সেন্টার, এটা নিউ দিল্লিতে রয়েছে। ওকে, অপশন নাম্বার তার মানে ডি হয়ে যাবে কারেক্ট। ওকে, নিউ দিল্লিতে রয়েছে এটা। ওকে, এ আছে ভুবনেশ্বর, তাহলে প্রপারলি ডি ম্যাচ করছে। বাকি এখানে মেনশনও রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 49, দ্য কম্পিউটার জার্গন WWW স্ট্যান্ডস ফর, তো এটা অ্যাকচুয়ালি ফুল ফর্ম কি হবে শর্ট ফর্মের। ওকে, তো এর কারেক্ট অ্যান্সার এ হবে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ম হবে, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। এবার এক্সপ্লেনেশন দেখো পুরোপুরি। অ্যাকচুয়ালি এটাই অ্যাকচুয়ালি WWW, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ফার্স্ট ফরম্যাট ছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, ফার্স্ট সার্চ ইঞ্জিন ছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা পরিচিত ছিল কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ম। সেপ্টেম্বর 1993-তে এর ইনোভেশন হয়। ওকে, অলিভার ম্যাকব্রিয়ান হচ্ছে কি এটা তৈরি করেছিলেন ইউনিভার্সিটি অফ কলোরাডোতে। বাকি এখানে যা মেনশন আছে রিড আউট করো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 50, ম্যাচ করো লিস্ট 1 এর সঙ্গে লিস্ট 2। টুইটার কি? টুইটার হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, 4 এর সঙ্গে ম্যাচ করলো। এ হচ্ছে 4 এর সঙ্গে ম্যাচ করছে, দুটো অপশন রয়েছে, বাকি অপশনগুলো এলিমিনেট হয়ে গেল। গুগল কি? গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, 3 এর সঙ্গে ম্যাচ করছে, দুটোতেই 3 রয়েছে। অ্যামাজন কি? অ্যামাজন হচ্ছে অনলাইন শপিং এর প্ল্যাটফর্ম। ওকে, তার মানে 2, এটা হচ্ছে 1 রয়েছে, এটা এলিমিনেট হয়ে গেল, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার তার মানে। ফায়ারওয়াল এটা কি? এটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি রিলেটেড। ওকে, 1 এর সঙ্গে ম্যাচ করবে। ওকে, দেখো টুইটার যাকে এক্স হ্যান্ডেল এখন বর্তমানে বলা হয়, 2006 সালে এটা লঞ্চ করে, ঠিক আছে। এগুলো মনে রাখার চেষ্টা করবে। গুগল আমেরিকান একটা মাল্টি ন্যাশনাল টেকনোলজি কোম্পানি, 1998 এর অ্যাকচুয়ালি ফাউন্ডেশন হয়। অ্যামাজন মাল্টি ন্যাশনাল টেকনোলজি কোম্পানি, যেটা ফোকাস কি রয়েছে না ই কমার্স বা অনলাইন রিলেটেড স্টোর হিসেবে কাজ করে এটা, ঠিক আছে। নেটওয়ার্ক সিকিউরিটি হচ্ছে ফেয়ারওয়েল। কি বলেছে প্রশ্নে? ট্রানজিস্টর আর অ্যাসোসিয়েটেড উইথ, ট্রানজিস্টর কোন জেনারেশনের কম্পিউটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড, বা ট্রানজিস্টর যে সম্পর্কিত কোন জেনারেশনের কম্পিউটারের সঙ্গে? ডেফিনেটলি ট্রানজিস্টর হয়ে যাবে সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ওকে, ফার্স্ট জেনারেশনে ভ্যাকুয়াম টিউব ছিল, থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশনে এগুলোতে আইসির ইউজ হতে শুরু করেছিল, ঠিক আছে। বাকি দেখো এক্সপ্লেনেশন, এভাবেই আমরা ডিপ এক্সপ্লেনেশন করতে করতে প্রত্যেকটি প্রশ্নকে ডিসকাস করব। ভিডিওটি শেষ অবধি দেখো এবং কি কি প্রশ্ন ছিল দেখে নাও। ওকে, ট্রানজিস্টর রিপ্লেস করেছিল ভ্যাকুয়াম টিউবকে, যা ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে ইউজ হতো, আর ট্রানজিস্টর হচ্ছে সেকেন্ড জেনারেশনের কম্পিউটারে ইউজ হয়। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 52, এফটিপি এর ফুল ফর্ম বলতে হতো সম্পূর্ণরূপ কি? সম্পূর্ণরূপ কি এফটিপি বল? এফটিপি এর ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, অপশন নাম্বার এ তে রয়েছে। কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ। ওকে, ফাইল ট্রান্সফার প্রোটোকল নেটওয়ার্ক প্রোটোকলের একটি স্ট্যান্ডার্ড, ওকে, যার থ্রু থেকে আমরা
ক্লায়েন্টসে বা কম্পিউটারের মধ্যে ফাইল ট্রান্সফার করতে পারি, ঠিক আছে। পিডিএফ, ফটোস, ভিডিওস এগুলো ট্রান্সফার করি না, এই প্রোটোকলের থ্রু থেকেই হয়, এএফটিপির থ্রু থেকে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 53, কি বলা হয়েছে? ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট অ্যান্ড ফটো এডিটিং আর এক্সাম্পল অফ, এই যে সফটওয়্যারগুলো আছে এগুলো কোন ধরনের সফটওয়্যারের এক্সাম্পল? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হলো স্প্রেডশিট, ওকে, যেটাকে এক্সেল বলে তোমরা বেশি ভালো করে জানো, ফটো এডিটিং, ফটোশপ পাবো, ঠিক আছে। তো এগুলোর থ্রু থেকে আমরা কিছু না কিছু কি করি, অ্যাপ্লিকেশন বেসড কাজ করি, সেই জন্য কি হবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এগুলো এক একটা এক্সাম্পল। ওকে, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হলো। ওকে, বাকি দেখো সিস্টেম সফটওয়্যার কোনগুলোকে বলবে? উইন্ডোজ, লিনাক্স, এগুলো অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। ওকে, অপারেটিং সিস্টেম সফটওয়্যার, এটা এক ধরনের পুরো সিস্টেম সফটওয়্যারেরই টাইপ। ওকে, প্ল্যাটফর্ম সফটওয়্যার বলতে কিছু হয় না, এটা একটা কোনো স্পেসিফাইড সফটওয়্যার নয়। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 54, কি বলা হয়েছে? ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম ইজ এ প্রোগ্রাম অফ, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম এটা নিচে যে চারটা অপশন দেওয়া রয়েছে তার কার প্রোগ্রাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো টিচিং এর প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম টিচিং এর প্রোগ্রাম, ঠিক আছে। প্রেজেন্টেশন ইনফরমেশন, এর থ্রু থেকে কোনো প্রেজেন্টেশন করা হয় না, ঠিক আছে। এক্সটেন্ডিং লার্নিং টু হোম, এটাও হবে না কমপ্লিট। ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, এটা একটা টিচিং এরই মেথড, যেখানে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করানো হয় এবং প্র্যাকটিসের থ্রু থেকে কিছু স্কিলস অ্যাডপ্ট করানো হয়ে থাকে, ঠিক আছে। এর অপশন হয়ে যাবে কারেক্ট ডি। ওকে, দেখো কি বলা হয়েছে এক্সপ্লেনেশনে? an integrated learning system is designed to support teaching by combining instruction, practice, assessment, reporting, যেমন একটা অ্যাপ্লিকেশনকে পাবো, অ্যাপের থ্রু থেকে পড়ানো হয় না সেগুলোতেই, সেটাই অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, যেখানে মক টেস্ট রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে, ইনস্ট্রাকশন রয়েছে, লেকচার্স রয়েছে, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা মডিউল সেগমেন্ট করে দেওয়া থাকে। ওকে, আর এখানে প্র্যাকটিস এন্ড ড্রিল এন্ড প্র্যাকটিস বিষয়টা কি, অ্যাকচুয়ালি একটা টিচিং এর পার্ট, যেখানে মেইনলি প্র্যাকটিসের থ্রু থেকে কি করা হয়, কোনো একটা স্কিলকে অ্যাডপ্ট করানো হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 55, কি বলা হয়েছে? প্রফেসর ইয়স পল, a renowned scientist and institutions builder, passed away in July 2017. He was known for his contribution in the following fields. তো কোন ফিল্ডে তিনি অ্যাকচুয়ালি পরিচিত ছিলেন ইয়স পল, ঠিক আছে। তিনি ছিলেন কসমিক রেজে, অপশন নাম্বার বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। কসমিক রেজ এর উপরে তিনি রিসার্চ করেছেন এবং এর জন্য তিনি বিখ্যাত ছিলেন, ঠিক আছে, ইন্ডিয়ান সায়েন্টিস্ট। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 56, who among the following was elected to the office of the president for the second term? ওকে, ভালো করে লক্ষ্য করবে, সেকেন্ড টার্মের ক্ষেত্রে বলেছে, নট সেকেন্ড প্রেসিডেন্ট বলেছেন, ঠিক আছে, দুটো বিষয় কিন্তু আলাদা। সেকেন্ড প্রেসিডেন্ট যদি কে, তখন বলা হতো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সেকেন্ড টার্মের জন্য কে ইলেক্টেড হয়েছিলেন, দুবারেই পরপর দুবারেই ইলেক্টেড হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ অনলি প্রাইম মিনিস্টার ছিলেন যিনি দুটো টার্ম ছিলেন আর কি, ঠিক আছে, 50 থেকে 62, এরপর 62 থেকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আসেন। ওকে, 67 অব্দি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 57, which one of the following amendments to the constitutions of India related to GST? ওকে, এটা হয়ে যাবে 101, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। 101তম যে সংবিধান সংশোধন, সেখানে এই জিএসটি ইনক্লুড হয়। ওকে, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, এটি 2016 সালে 101 নম্বর যে সংবিধান সংশোধন, সেখানে ইন্ট্রোডিউস করানো হয়েছিল। কমেন্টে সবাই জানাও জিএসটি কবে থেকে লাগু হয়। নেক্সট দেখো 58, which state has the distinctions of having of the country's first IIT and first IIM? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এই দুটো ইনস্টিটিউশন কোন স্টেট অ্যাকচুয়ালি প্রথম, কোন স্টেটে প্রথম অ্যাকচুয়ালি স্থাপিত করা হয়েছিল? অপশন সি হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। ফার্স্ট আইআইটি খড়গপুর ওয়েস্ট বেঙ্গলে 1951-এ এস্টাবলিশড হয়। ফার্স্ট আইআইএম
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতাতেই রয়েছে। ওকে, 1961 এ এস্টাবলিশড হয়। আশা করছি মনে থাকবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 59। Rabindranath Tagore's Jana Gana Mana has been adopted as India's national anthem. How many stanzas of the said song were adopted? ঠিক আছে, কতগুলো কোন স্তবকটি অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল? অনলি দ্য ফার্স্ট স্ট্যান্জা, হোল সং, নাকি থার্ড এন্ড ফোর্থ স্ট্যান্জা, নাকি ফার্স্ট এন্ড সেকেন্ড স্ট্যান্জা? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অনলি ফার্স্ট স্ট্যান্জা। অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হবে। জনগণ মন যে সং রয়েছে তার ফার্স্ট স্ট্যান্জা বা প্রথম স্তবকটিকে করা হয়েছে ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত হিসাবে। ঠিক আছে, গৃহীত করা হয়েছে, গ্রহণ করা হয়েছে ইন্ডিয়ার। Out of the five stanzas, দেখো explanation. Out of the five stanzas Janagana Mana, only the first stanza was adopted as the national anthem of India. Okay. Next দেখো question number 60. Which metro will be the India's first metro to have its own FM radio station? Okay. নিচের যে মেট্রোগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি হচ্ছে ইন্ডিয়ার প্রথম মেট্রো যার নিজস্ব এফএম রেডিও স্টেশন ছিল? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লখনৌ মেট্রো। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হবে। লখনৌ মেট্রোতে লখনৌ মেট্রো হচ্ছে যার এফএম রেডিও স্টেশনও ছিল নিজের। ওকে, লখনৌ মেট্রো বিকাম দ্য ফার্স্ট metro in India to launch its own dedicated FM radio station aimed at passengers information, entertainment and public announcement. Okay, আজকের মতো আমরা টোটাল যে 20 সেট 2017 এর টোটাল 60 কোয়েশ্চেন্স কমপ্লিট করেছি। ওকে, তো টোটাল আমাদের দুটো সেট ডিসকাস হলো। এরপর নেক্সট আমরা 21 নম্বরের যে সেট ওকে ডিসকাস করব। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সকলকে, এবং পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকো।